বন্ধুরা নমস্কার। এসো গল্প শুনি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জনপ্রিয় উপন্যাস কাগজের বউ। আজ তার তৃতীয় পর্ব নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে। পাঠ শুরু করার আগে প্রতিদিনের মতো আবারও বলি, যদি আমার এই পাঠ আপনাদের ভালো লেগে থাকে অনুগ্রহ করে একটি লাইক দেবেন ভিডিওটিকে, পারলে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এবং অতি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে আমাকে জানাবেন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে সরাসরি ঢুকে পড়া যাক আজকের পাঠে। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কাগজের বউ। ক্যানিং জায়গা ভালো। ঘিঞ্জি বাজারটার ভিতরে মানিক সাহার আটাকল। আটাকলের পিছনেই দমবন্ধ তিনটে ঘরে তার তিনটে জলজ্যান্ত বউ থাকে। ছেলেপুলে কত তা গুণে শেষ করতে পারিনি। যে কদিন ছিলাম সেখানে প্রায় দিনই ছেলেপুলেদের মধ্যে দু একটা নতুন মুখ দেখতাম। তার কটা ছেলে মেয়ে তা জিজ্ঞেস করলে মানিক নিজেও প্রায়ই গুলিয়ে ফেলত। একদিন আমার চোখের সামনেই রাস্তায় ঘুগনিওয়ালার ছেলে কাদা মাখছিল। মানিক সাহা তাকে নিজের ছেলে মনে করে নড়া ধরে তুলে এনে আচ্ছাসে পিটুনি দিয়ে দিল। ভুল ধরা পড়তেই জিভ কেটে বলল, মানকে বলে সাবাস। বড় ভালো লোক মানিক সাহা। সে নিজেও সে কথা প্রায়ই বলতো। বুঝলে হে উপল, আমি লোকটা বড় ভালো। লোকে আমারে ভয় দেখায়, বলে একের অধিক বিবাহ বেআইনি, একদিন নাকি আমারে জেল খাটতে হবে। কিন্তু আমি কই, জেল খাটাবা খাটাও, কিন্তু আমারে মন্দ কইও না কেউ। আমি তো কোনো মেয়ের সঙ্গে নষ্টামি করি নাই। বদমাইশ লোক ঘরে বউ থুয়ে অন্যের সঙ্গে নষ্টামি করে। আমি বদমাইশ না। মেয়ে ছেলে দেখে মাথা খারাপ হলে আমি তারে বিয়ে করে ফেলি। এইটে সাহসের কাজ, নাকি ডুব দিয়ে জল খাওয়াটা সাহসের? ঘিঞ্জি বাজারটা পার হলেই বিপুল নদী, আকাশ, ব্রিটিশ আমলের কুঠি বাড়ি। হাজার রকমের মাল বোঝাই হয়ে নৌকো যায় বাসন্তী হয়ে গোসাবা। আরও ভিতরবাগে নানা নদী নালা ধরে ধরে গহীন সুন্দরবন পর্যন্ত। নৌকোয় থেকে থেকে জোয়ার ভাটা, গাঙের চরিত্র, মেঘ, বর্ষা, শীত সবই চিনে গেলাম। নদীর জীবনে না থাকলে পৃথিবীর কত রূপ অদেখা থেকে যেত। লাট অঞ্চলে রাস্তাঘাট নেই, মোটর গাড়ি নেই, রিক্সা নেই, এমনকি সাইকেল বা গো গাড়ি পর্যন্ত দেখা যায় না। মাইল মাইল চষা ক্ষেতের তফাতে এক একখানা গ্রাম। নৌকো ভিড়িয়ে প্রায় দিনই গাঁ দেখতে চলে গেছি গভীর দেশের মধ্যে। সেখানে নিঝুম এক আশ্চর্য জগৎ, ফিরে আসতে মন চাইত না। আমার সে জীবনটা ভণ্ডুল করে দিল মানিক সাহা নিজেই। বাসন্তী ছেড়ে ক্যানিং মুখো নৌকো, বড় গাঙে পড়তেই ঝড়। মাল গস্ত করতে সেবার মানিক সাহা নিজেই গিয়েছিল। খড় কিনে ফিরছে, পাহাড় প্রমাণ বোঝাই নৌকো। মানিক হাফ প্যান্ট পরা অবস্থায় খালি গায়ে হালের কাছে বসে গুনগুন করে ঢপের গান গাইছে। সুরের জ্ঞান ছিল। একটু আগেই একটা পচা কাঠ কুমিরের মতো আধো ডুবন্ত ভেসে যাচ্ছিল দেখে কামট কামট বলে চেঁচিয়ে আমাদের সঙ্গে রঙ্গ করছিল। জোর বাতাস ছাড়তেই কিছু আলগা খড় উড়ে গেল ডাইনির চুলের মতো। আকাশে গুমগুম শব্দ। নৌকোর জোর আর বাঁধনে একটা ক্যাচকোচ শব্দ উঠল বিপদের। জল ঘোর কালো, আকাশে ঘূর্ণি মেঘ উড়ে আসছে। কেমন ধরা অন্যরকম চোখে মানিক সাহা একবার পিছু ফিরে দেখল। তার দুহাত পিছনে আমি দাঁড়িয়ে, আমার পিছনে খড়ের গাদা, কিন্তু আমাকে বা খড়ের গাদাকে দেখল না মানিক সাহা। এমনকি গোঙানো জলে গহীন ছায়া ফেলে যে প্রকাণ্ড ঝড় আসছে তার দিকেও ভ্রুক্ষেপ করল না সে। তবু কি যেন দেখল। মাঝিরা চেঁচামেচি করছিল নৌকো সামলাতে। মোজাম্মেল খড়ের গাদার ওপর থেকে একটা দড়ি ধরে ঝুল খেয়ে নেমে এসে মানিক সাহাকে বলল, সাহাবাবু খোলের মধ্যে ঢুকে পড়ুন, এদিক সেদিক কিছু হলে তিনটে ঠাকুরন বিধবা হবেন। খাকি হাফ প্যান্ট পরা মানিক সাহা উবু হয়ে যেমন বসেছিল তেমনি রইল।
পুরনো পালের কাপড় হঠাৎ একটা দমকা বাতাসে ফেড়ে গিয়ে নিশেনের মতো উঠছে। নৌকো কিছু বেসামাল, মাঝিরা ডাঙার দিকে মুখ ঘুরিয়েছে অনেকক্ষণ, কিন্তু একটা ঘোলায় পড়ে নৌকোটা এগোতে চাইছে না। ওদিকে দিকবিদিক একটা ধোঁয়াটে চাদরের মতো আড়াল করে বড় গাং ধরে উড়োজাহাজের শব্দ তুলে ঝড় আসছে। আলগা খড় মুঠো মুঠো উড়ে যায় বাতাসে, এদিক সেদিক পাক খেয়ে জলে পড়ে। মানিক সাহা যেভাবে উবু হয়ে বসে আছে ধারে, তাতে বাতাসের তেমন চোট এলে না উল্টে জলে গিয়ে পড়ে। ভালো ভেবে আমি গিয়ে পিছন থেকে মানিক সাহার বাঁ কনুইয়ের ওপরটা চেপে ধরে বললাম, মানিকদা চলো, খোলে বসে কেত্তন গাই। মানিক সাহা মুখ তুলে ঘাড় ফিরিয়ে আমাকে দেখল। তার বাঁ হাতে রূপোর চেনে বাঁধা পিত পোকরাজ, গোমেদ, বৈদুর্যমণি, সিংহলের মুক্ত, চুনি নিয়ে 5টা পাথর, তাছাড়া তাগায় বাঁধা 2টি মাদুলি। আমি যেখানটায় ধরেছি তার হাত, সেখানে তাবিজ আর পাথর খচবচ করে উঠল। দেখি মানিক সাহার 2 চোখে টলমল করছে জল। হাত বাড়িয়ে আমার গলা ধরে মাথাটা তার মুখের কাছে টেনে নিয়ে কানে কানে বলল, কাজগুলো সব খারাপ হয়ে গেছে না? কি কাজ খারাপ হয়েছে, কেনই বা হলো, তার আমি কিছুই জানি না, কিন্তু বুঝতে পারছি মানিক সাহার হঠাৎ কোনো কারণে বড় অনুতাপ এসে গেছে। আন্দাজে বললাম, কেন, কাজ খারাপ হবে কেন? আমি তো কিছু খারাপ দেখি না। মানিক সাহা কথা বলল না। সেই ঝড় বাতাসে খাকি হাফ প্যান্ট পরে স্যান্ডো গেঞ্জি গায়ে উবু হয়ে বসে চোখের জলে গঙ্গার জল বাড়াতে থাকে, আর কেবল কি মনে করে ডাইনে বাঁয়ে মাথা নাড়ে। ওসব কথার তখন সময় নেই। ঘুণে ধরা মাস্তুল পালের নিশেন সমেত মড়াত করে ভেঙে জলে ভেসে গেল। নন্দর মাথায় চোট হয়ে রক্ত গড়াচ্ছে গাল ভাসিয়ে। এই তককে নৌকো ঘোলা পেরিয়ে একখানা চক্কর মারল। ধড়াস ধড়াস করে 3-4 জন আমরা কুমড়ো গড়াগড়ি দিয়ে উঠে দেখি দুনিয়া মুছে গেছে। চারদিকে বাতাসের হাহাকার শব্দ, তাল বেতাল জল ফুলে উঠছে গহীন আধার গাঙে, নৌকো আকাশে উঠে পাতালে পড়ছে। এইসব গোলমালে যে যার সামলাতে যখন ব্যস্ত, তখন মানিক সাহার হাফ প্যান্ট পরা শরীর পাটাতনে চিত হয়ে পড়ে আছে। মাল্লারা নৌকো একটা ঘাটের মাটির বাঁধে প্রচণ্ড ঘষ্টানি লাগিয়ে ভিড়িয়ে দিল। লাফিয়ে নেমে সব দড়িদড়া আর খোটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। মানিক সাহা তখনও চিত হয়ে পড়ে আছে। ঝড়ের সঙ্গে বৃষ্টির ধারালো বর্ষা ফুটছে চারদিক। আগুনের হলকা ছড়িয়ে দড়াম দড়াম করে বাজ পড়ে কাছে পিঠে। মানিক সাহা চোখ বুজে পড়ে আছে। তাগা ছিঁড়ে কয়েকটা তাবিজ আর কবচ ছিটকে পড়েছে চারধারে। আমি তাকে নাড়া দিতেই সে সেই ঝড় বৃষ্টির মধ্যেই যেন বিছানায় শুয়ে আছে এমন আরামে পাশ ফিরে শুয়ে বলল, কাজগুলো সব খারাপ হয়ে গেছে। এ অঞ্চলে ঝড় হঠাৎ এসে হঠাৎ যায়। ঝড় থেমে গেলে দেখা গেল খড় ভিজে নৌকো 3 গুণ ভারী হয়ে জলের নিচে মাটিতে বসে গেছে। তার ওপর ভাটিতে এখন উল্টো স্রোত। মাল্লারা ওপরে উঠে খড়ের চাপান কমানোর জন্য ভেজা খড়ের আঁটি হাতে হাতে চালান করছিল ডাঙায়। ভিজে সবাই চুপবুস। খড়গুলো পড়ে থাকবে এখানে, কাল অন্য নৌকো নিয়ে যাবে এসে। খোলের ভিতর আমার একটা টিনের স্যুটকেস আছে। তার ভিতর থেকে সস্তা সিগারেট আর দেশলাই এনে পাটাতনে মানিক সাহার পাশে বসলাম। দিব্যি ঠান্ডা হাওয়া, পরিষ্কার আকাশে ফুটফুট করছে তারা। ভেজা গায়ে উঠে বসে মানিক সাহা একটা সিগারেট নিয়ে ধরিয়ে বলল, উপল ভাই, বড় অপরাধ করে ফেলেছি হে। মানকে বলে সাবাস। কিছুই বুঝতে পারছি না। ধমক দিয়ে বললাম, ব্যাপারটা কি? সে গম্ভীর হয়ে বলে, তখন তুমি ফচ করে এসে যদি হাতটা না ধরতে, তাহলে এতক্ষণ আমার লাশ গাঙে ভাসত। যেই না মনের জ্বালায় লাফিয়ে পড়ব বলে মন করেছি, অমনি তুমি এলে। শুনে ভয় খেয়ে যাই। মানিক সাহা লাফিয়ে পড়লে আগামীকাল থেকে আমার গতি হতো কি? বললাম, লাফাবে কেন? ঝড় জলের এই বিকট চেহারা থেকে হঠাৎ নিজের সব পাপের কথা মনে পড়ে গেল কিনা। কাজগুলো সব খারাপ হয়েছে। সারাক্ষণ মানিক সাহার সেই এক কথা, কাজগুলো সব খারাপ হয়েছে। কি খারাপ হলো, কেন খারাপ হলো, এসব জিজ্ঞেস করলে উত্তর দেয় না। সে রাতে লঞ্চ ধরে ক্যানিং ফিরে এসে অবধি তার মাথার জট ছাড়ল না। তারপর 3 দিন 4 দিন করে সময় যেতে লাগলো। মানিক সাহা খায় দায়, হাসে, গল্প করে, কিন্তু হঠাৎ সব কিছুর মাঝখানে একটা বড় শ্বাস বুক থেকে ছেড়ে বলে, কাজগুলো সব খারাপ হয়েছে।
মাসখানেকের মধ্যে 3টে নৌকো বেচে দিল সে জলের দরে। আটাকল আর দোকানঘর বউদের নামে লিখে দিল। বউরা কেউ মরা কান্না কাঁদে, কেউ বিকট চেঁচিয়ে গালমন্দ করে মানিক সাহাকে, কিন্তু লোকটা নির্বিকার, কেবল বলে কাজগুলো সব খারাপ হয়েছে। আরও কদিন বাদে আমার কাছে গোপনে এসে ঝেড়ে কাশল, বললে 3 বিয়ে ভালো নয় বুঝলে, অনেক ঝামেলা, তার চেয়ে 1 বিয়ে ভালো। আর এই ব্যবসা ট্যাবসার কোনো মানে হয় না, আসল জিনিস হলো চাষবাস। আমি ঢাকের বায়া হয়ে মাথা নাড়ি। কিছুদিন বাদে একদিন সকালে মানিক সাহা আমাকে নিয়ে দাঁতন করতে করতে বাঁধে হাঁটতে লাগলো। সেদিনও তার পরনে খাকি হাফ প্যান্ট, গা আদুর। খানিক দূর গিয়ে দাঁতন জলে ফেলে দিয়ে পিছু ফিরে আমাকে বলল, দৌড়ো, বলে সে নিজে হাঁসফাঁস করে ছুটতে থাকে। আমার জাগতিক অবলম্বনকে ছুটতে দেখে আমিও দৌড়ই। লঞ্চ তখন ছাড়ে ছাড়ে অবস্থা। মানিক সাহা এক লম্পে চড়ে গেল, পিছনে আমি। একগাল হেসে সে বলল, খুব জোর পালিয়েছি হে, 3টে বউ যার, জীবনে কি তার শান্তি আছে? বউগুলো 4টে শালাকে আমদানি করেছে আমাকে নজরে রাখার জন্য। মানকে বলে সাবাস। আমি বেজার মুখে বললাম, কিন্তু যাচ্ছ কোথায়? মানিক সাহা সংক্ষেপে বলল, 1 বিয়ে আর চাষবাস, আর কোনো ফাঁদে পা দিচ্ছি না। গোসাবায় নেমে মাইল 5 মাঠ বরাবর হেঁটে পাখিরালয় গাঁ, সেখান থেকে নদী পেরিয়ে দয়াপুর। সেখানে পৌঁছতে বেলা কাবার হয়ে গেল। গিয়ে দেখি মানিক সাহা সেখানে আগেই সব বন্দোবস্ত করে রেখেছে কবে থেকে। জমিজোত কেনা হয়ে গেছে, দিব্যি মাটির বাড়ি আর ঘেরা বাগান, লোকজন কাজকর্ম করছে। এমনকি সেখানে 12 খানেক খাকি হাফ প্যান্টও মজুত রয়েছে। পরদিনই মানিক সাহা বিয়ে বসল। বিয়ের ঠিকঠাক হয়েছিল আগে থেকেই। গরিবের ঘরের শ্রীময়ী একটা কালো অল্প বয়সী মেয়ে লাজুক হেসে মানিকের বউ হয়ে গেল। নাম ঝুমুর। মানিক আমাকে চুপি চুপি বলল, 1 বিয়ে বুঝলে, এখন থেকে আর বহু বিবাহ নয়। আমি বুঝদারের মতো মাথা নাড়ি। তখন মানিক হঠাৎ ধর্মভয়ে কাতর হয়ে আমাকে জিজ্ঞেস করে, বলো তো, ধর্ম তো আমি কাউকে ঠকাইনি তো, জোচ্চুরি করিনি তো কারো সঙ্গে, সকলের পাওনাগণ্ডা মিটিয়ে দিয়ে এসেছি তো। তারপর নিজেই করগুণে হিসেব করে বলে, বউদের ছেলেপুলে টাকা পয়সার অভাব রাখিনি। 1, মহাজনের কাছেও বাকি বলে কিছু পড়ে নেই। 2, কর্মচারীদের কারো 1 পয়সা মারিনি। 3, দয়াপুরে দিব্যি আমার থাকা চলছিল, কাজকর্ম নেই, বসে খাও আর চাষবাস একটু দেখাশোনা করো, কাজের লোকদের কিছু হাঁকডাক করো, ব্যাস হয়ে গেল। সেই খিদের চিন্তাটা তেমন মাথাছাড়া দেয় না। ভাবলাম আমার সেই খিদের ভূত বোধহয় রোজার হাতে পড়েছে। কিন্তু মানিক সাহার নতুন বউ জ্বালালে। 1 মাসের মাথায় সে আমার সঙ্গে ফষ্টি নষ্টি শুরু করে। সেটা মন্দ লাগতো না, মেয়ে ছেলের সঙ্গ তো খারাপ না, সময়টা কাটেও ভালো। কিন্তু 2 মাস যেতে না যেতেই সে নানা রকম ইশারা ইঙ্গিত শুরু করলো। রাত বিরেতে উঠে আসতো আমার বিছানায়। আমি তাকে বলতাম, দেখো, মেয়ে মানুষের চেয়ে আমার ঢের বেশি দরকার একটা আশ্রয়। তুমি অমন করলে একদিন ধরা পড়ব ঠিক, তখন মানকে আমাকে তাড়াবে। ইস, তাড়ালেই হলো বলে খুব দেমাগ দেখাতো। আবার কখনো বলতো, চলো পালিয়ে যাই। অত বোকা আমি নই, পালানোর কথায় পাশ কাটাতাম। শেষতক ঝুমুরের মধ্যে একটা হন্যে ভাব দেখা দিল। কাঁচা অল্প বয়সী পুরুষ মানুষের গন্ধে তার আর রাগ ঢাক রইল না। মানিক সাহা ক্ষেত থেকে ফিরে এসে যখন জিরেন নিচ্ছে, তখন আমি কতবার বলেছি, যাও বৌঠান, একটু হাওয়া টাওয়া করো, 2টো ডাব কেটে দাও। সে তখন আমার সঙ্গে প্রায় মানকে চোখের সামনে ঢলাচ্ছে, বলতো, ডাবও নিজে কেটে নিতে পারবে না। রাত বিরেতে মানকে ভালো করে ঘুমোবার আগেই উঠে আসতো। চোখের সামনে দিন দুপুরে আমাকে চোখের ইশারায় ডেকে নিয়ে যেত বাগানের দিকে। টের না পাওয়ার কথা নয় মানকের। ভালো করে দেখে শুনে সে অবশেষে একদিন গর্জন করে উঠে বলল, অসতী অসতী। যাদের স্বভাব খারাপ তারা টপ করে পায়ে ধরতে পারে। ঝুমুরও পায়ে ধরে কান্নাকাটি করল। প্রথম বলল, ভুল দেখেছ। পরে শিকার হয়ে বলল, আর হবে না এরকম। কিন্তু তাই কি হয়? যা হওয়ার তাই হচ্ছিল ফের। এবার মানিক সাহা কেঁদে উঠল এক রাতে। বউয়ের হাত পায়ে ধরে বিস্তর বোঝালো। ঝুমুরও কাঁদল, আদর করে বলল, তোমায় ছুঁয়ে বলছি, আর হবে না।
আবার হলো। তৃতীয় দফায় মানিক সাহা একদিন বউকে ধরে বেধড়ক ঠ্যাঙালো, তারপর 1.5 বেলা বেঁধে রাখলো ঘরে। কি জানি কেন এ ব্যাপারে আমাকে তেমন কিছু বলতো না মানিক। মাঝে মাঝে কেবল ছানি পড়া চোখের মতো যেন ভালো ঠাহর করতে পারছে না এমনভাবে তাকাতো। একাধবার করুণ স্বরে জিজ্ঞেস করেছে, উপল ভাই, এর চেয়ে কি 3 বিয়েই ভালো ছিল? আমি তার কি জানি, চুপ করে থাকতাম। সে নিজেই ভেবেচিন্তে বলতো, 3টে বউ থাকলে সুবিধে এই যে তারা পরপুরুষের কথা ভাববার সময় পায় না, একটাকে নিয়েই কাড়াকাড়ি করে। হিংসুক জাত তো, এক বিয়ের দেখছি বিস্তর ঝামেলা। ইদানিং খুব তাড়ি খাওয়া ধরেছিল মানকে। ঝুমুর কাঁকড়ার ঝাল, মাছের চচ্চড়ি করে দিত। আমি আর মানকে সেই চাট দিয়ে জ্যোৎস্নার উঠোনে বসে সন্ধ্যের পর খেতাম। ঝুমুর একদিন আতটিন পোকা মারার সাংঘাতিক বিষ আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, আজ রাতেই নিকেশ করবে। বোকা মেয়ে মানুষ, ডাক্তার, থানা, পুলিশ, আদালত এসব খেয়াল নেই। কিন্তু ঝুমুরের চোখ মুখের ভাব দেখে বুঝলাম, রাজি না হলে এ বিষ একদিন আমার ভিতরে কোনো কৌশলে চালান করে দেবে। একটা চরম অবস্থায় পৌঁছে গেছে ও। টিন নিয়ে গ্যাঁজানো তাড়িতে মেশাতে হলো। কি বুদ্ধি! ঝুমুর দেখে বলল, প্রথমটায় খেলেই তো গন্ধে টের পাবে। আগে ভালো তাড়ি দিয়ে নেশা করিয়ে নেবে, তারপর এটা দিও। নেশার ঝোঁকে কি খাচ্ছে টের পাবে না। ঝুমুরের বুদ্ধি দেখে আমি তখন অবাক। মেয়ে মানুষ একই সঙ্গে কত বোকা আর চালাক হতে পারে। সন্ধেবেলা ঝুমুর বাপের বাড়ি গেল। কাল সকালে ফিরে এসে কান্নাকাটি করবে, বিধবা হবে তো। আমি আর মানকে তাড়িতে বসলাম। আকাশে চাঁদ ছিল না, উঠোনে একটা হারিকেন ছিল শুধু। চাঁদের অভাবে মানকে উদাস চোখে হারিকেনটার দিকে চেয়ে ভাঁড়ে চুমুক দিচ্ছে। আমি তাকে পা দিয়ে ছোট একটা আদুরে লাথি মেরে মুখটা কাছে আনতে ইশারা করলাম। সে হামাগুড়ি দিয়ে কাছে আসতেই বললাম, বোঝো কেমন? কি বুঝবো ভাই? শোনো মানিকদা, যখন তখন না দেখে শুনে যা তা খেয়ে বসো না এ বাড়িতে। কেন বলো তো? 2 নম্বর হাঁড়িতে বিষ মেশানো আছে। বিষ বলে হঠাৎ হাফ প্যান্ট পরা মানিক লাফিয়ে উঠে হাতের ভাঁড় ছুঁড়ে ফেলে পেল্লায় চেঁচাতে থাকলো, বিষ দিছে, বিষ দিছে, মরে গেলাম, ও বাবা রে, মরে গেলাম, আমার বুকটা কেমন করে, আমার পেটটা কেমন করে। এই বলে আর সারা উঠোন জুড়ে লাফিয়ে নৃত্য করে। হুবহু সেই ট্রেনের কামরার দৃশ্য। হাতের ভাঁড়টা শেষ করে আমি হারিকেনটা তুলে নিয়ে রওনা দিলাম। পুটুলি একটা বাঁধাই ছিল। মাঠ পেরিয়ে যখন ঘাটের কাছে পৌঁছেছি, তখন পিছন থেকে মানিকও হাঁপাতে হাঁপাতে এসে হাজির। কোনো কথা হলো না দুজনে। জোয়ারের জল এখন বেশ ফেঁপে আছে। পাড়ে তোলা নৌকোটা এঁটেল কাদায় ঠেলে নিয়ে জলে ফেলে দুজনে উঠে বসলাম। মানিক সাহা পাখিরালয়ে নেমে গেল অন্ধকারে। আমি তাকে হারিকেনটা ধরিয়ে দিলাম হাতে। সেই আলোতে দেখা গেল তার মুখ চোখ কেমন ভম্বলপানা হয়ে আছে। পিছনে দিগন্ত জোড়া অন্ধকার পৃথিবী, অচেনা। সেদিকে চাইল, তারপর আমাকে বলল, না ভাই, এবার পুরো ব্যাচেলার, চিরকুমার থাকবো এখন থেকে। এই বলে খাড়াই ভেঙে উঠে গেল। কোথায় গেল তা আমি আজও জানি না। আমি নৌকো বেঁধে রেখে গোসাবা মুখো হাঁটা ধরলাম।